অর্থ লোপাটের নানা কাহিনী জানাচ্ছেন সালমান, হতবাক গোয়েন্দারা। বাবা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। অর্থ লোপাটের নানা কাহিনী জানাচ্ছেন সালমান, হতবাক গোয়েন্দারা। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করছেন তিনি। দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী, অর্থ লুটের নানা ফন্দি ফিকিরের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক। তারা বলছেন অর্থ লুটপাটের মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। গ্রেপ্তারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই আইনমন্ত্রী। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা। পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতি মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সূত্র জানায় দেশের ব্যাংক খাত, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ পুরো আর্থিক খাতকে কলুষিত করার পেছনে থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান, ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন। জানা গেছে শেয়ার বাজার ও ব্যাংক খাতে কেলেঙ্কারির মূল হেতাদের একজন হিসেবে গত 15 বছর ধরে আলোচনায় ছিল সালমান এফ রহমানের নাম। তবে খাত দুটিতে সালমানের দৌরাত্ম্য আরো অনেক আগে থেকেই। সালমান এফ রহমানকে ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে 23,070 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গত 3 বছরে শেয়ার বাজার থেকে তুলেছেন 6,500 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন আরো 20,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সবকিছু জেনে শুনি এসব ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছেন। বেশ কয়েকটি ব্যাংকের ঋণ পুনঃতফসিল করার জন্য নীতিমালা পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নিয়েছেন 37,000 কোটি টাকা। দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর 36,865 কোটি টাকার ঋণ রয়েছে। চলতি বছরের 14 আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটেডের চেয়েও বেশি। সালমান এফ রহমানের 200 মেগাওয়াট তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্পে $185 মিলিয়ন বিনিয়োগ করতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমানুল ইসলামকে নির্দেশ দেন তৎকালীন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তহবিল সংকটের বিষয়টি অর্থ সচিবকে জানালে পদত্যাগে বাধ্য হন ফরমানুল ইসলাম। পরবর্তীতে জাইকা তহবিল থেকে 100 কোটি টাকা পায় তিস্তা সৌরবিদ্যুৎ প্রকল্প। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন সব কোম্পানির সঙ্গে যুক্ত সালমান এফ রহমান। শেয়ার বাজার কারসাজিতেও সালমান এফ রহমানের নাম সবার আগে। বিভিন্ন নামে বেনামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে তিনি শেয়ার কারসাজি করেছেন। বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে তার নাম এলেও শাস্তির মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যবসায়ী নেতাকে। সালমান এফ রহমানের কারসাজির একটি উদাহরণ জিএমসি এয়ারলাইন্স। 2010 সালে এই কোম্পানির নামে শেয়ার বিক্রি করে মানুষের কাছে প্রায় 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন প্রায় 250 কোটি টাকা। এই কোম্পানিতে বিনিয়োগ প্রলুব্ধ করতে তিনি কোম্পানির আর্থিক প্রতিবেদনে কারসাজি করে মুনাফা বাড়িয়ে দেখিয়েছেন। লোকসানি একটি কোম্পানিতে প্রায় 80 কোটি টাকা মুনাফা দেখানো হয়, কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নেওয়ার পর কোম্পানির দৈন্যদশার চিত্র ফুটে ওঠে। বাবা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি।
ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের বাবা আবুল হাশেম হাদিস মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1997 সালে মুক্তিযোদ্ধার সনদ ভাগিয়ে নেন তিনি। ভুয়া এই সনদ ব্যবহার করে হারুন 20তম বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি নেন। কেবল হারুন নয়, তার অপর ছোট 3 ভাইও মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমান মাদকদ্রব্যে ও তৃতীয় জিল্লুর রহমান পুলিশে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন। এছাড়া সবার ছোট এবিএম শাহরিয়ার মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল কলেজে ভর্তি হন। বর্তমানে জিয়াউর রহমান মাদকদ্রব্যের এসআই ও জিল্লুর রহমান পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ডাক্তার এবিএম শাহরিয়ার বড় ভাই হারুনের প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজধানীর মিরপুরে হারুনের টাকায় একটি হাসপাতালের অংশীদার হিসেবে সেটি পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান হারুনের বাবা আবুল হাশেম হাসিদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ফজলুল হক চাপে পড়ে আবুল হাশেম হাদিসকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন দেন। তখন তৎকালীন মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি জামুকাতে লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল, কিন্তু সে প্রতিবাদ ও অভিযোগ আমলে নেওয়া হয়নি। মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কোরবান আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, হারুন আর রশিদের বাবা আবুল হাশেম ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় পক্ষে বা বিপক্ষে তিনি কোনো ভূমিকা রাখেননি। সেই সময় গ্রামের খুব সাধারণ একজন মানুষ ছিলেন আবুল হাশেম হাসিদ। তার গোষ্ঠীর লোকজন মুক্তিযুদ্ধের বিরোধিতায় ভূমিকা রেখেছিলেন, এগুলো এলাকার সবাই জানেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ডেপুটি স্পিকার থাকার সময় আবুল হাশেম হাসিদকে মুক্তিযোদ্ধা বানানোর ক্ষেত্রে ভূমিকা রাখেন। ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ফজলুল হক চাপে পড়ে মুক্তিযোদ্ধা হিসেবে আবুল হাশেম হাদিসকে প্রত্যয়ন দিয়েছিলেন, কিন্তু আমরা এর বিরোধিতা করেছিলাম। কোরবান আলী আরো বলেন, তৎকালীন মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাডভোকেট রফিকুল আলম রতন এবং আমি জামুকাতে লিখিতভাবে অভিযোগও করেছিলাম, কিন্তু ক্ষমতার প্রভাবের কারণে আমাদের সেই অভিযোগের ফাইলই খুঁজে পাইনি। তবে আমরা যে সত্য সেটি সবসময় বলে এসেছি। আবুল হাশেম হাসিদ মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা যখন দাফন করা হয় তখন আমরা অনেকেই সেই সময় যাইনি, অনেকে আবার চাপে পড়ে গিয়েছেন। জানা গেছে, গাজীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকার সময় হারুন আর রশিদের বাবা আবুল হাশেম হাসিদ 2016 সালের 7 এপ্রিল মারা যান। পরদিন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সাবেক ডিবি প্রধান হারুন কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলে থাকতেন তিনি। 1996 সালের 12 জুনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট স্নেহভাজন হওয়ার কারণে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরে 20তম বিসিএস এর মাধ্যমে 2000 সালে হারুন মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি নেন। তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেটের সুপারিশে তিনি ভাইবাতে শতভাগ নাম্বার পান। এ নিয়ে সে সময় পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়।